করেও কিছুতেই ঠিক থাকছি না, এটা আমাকে মানে ভেতরে ভেতরে মানে ভীষণভাবে পীড়া দিচ্ছে। মানে এমন একটা অস্বস্তি হচ্ছিল যে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। বছর আগে আমার 28 কমপ্লিট হয়ে 29 রানিং, তো প্রায় 29 বছর আগের কথা ধরো। সেই সময় না ফ্যামিলি সাপোর্ট থাকতো, সোসাইটি, আজও সোসাইটি এগোয়নি, আজও ফ্যামিলি সাপোর্ট থাকে না, অ্যাপ্লিকেশনটাও লিখতে পারবে না, হয়তো পারবে গো, কিন্তু হয়তো পারবে না, সেই জন্যই তো আমাকে লিখতে হয়। কাজের লোক, চাকরি করি না, সব কাজ করতে বাধ্য, সব কিছু করতে বাধ্য, অথচ সব কাজের মধ্যে এটাও পড়ে যখন যখন যেখানে যত দরকার হয়েছে অ্যাপ্লিকেশন লেখা, সব কিছুই। শুভ সকাল বন্ধুরা, অনেক এলাম তোমাদের, অনেক বলতে দুদিন পরে, আসতেই পারিনি তোমাদের সামনে, ব্লগও যায়নি, কালকে পোস্ট হয়নি। আগেই বলি যে আজকে পৌষ সংক্রান্তি, যদি ভুল না করি আমি, তো পৌষ সংক্রান্তি সবার খুব ভালো কাটুক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 14ই জানুয়ারি, মঙ্গলবার, আর এখন বাজলো ঠিক 10টা। চাটা খেলাম, খেয়ে টুকিটাকি তো গোজগাছ করছি। খুব সম্ভবত চেষ্টা করছি আজকে হবে না, আগামীকাল টিকিটটা ফাইনাল করে নিতে, মানে যাতে এই উইকেই যেতে পারি। এই উইক বলতে এই উইকে হতে পারে, আবার নেক্সট যে উইকটা পড়বে সেটাও হতে পারে। তো যাই হোক, কালকে টিকিটের ব্যাপারে এক কথা বলবো। আসলে দুদিন বলবো না, বেশ বেশ কদিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল, তারপরেও জোর করে যেটুকু পারছিলাম তো না কিচ্ছু, তার জন্য কিছু করতেও পারছিলাম না। আর গতকাল আর গত পরশু দুদিন এক্সট্রিম লেভেলের খারাপ ছিলাম, তো সেই কারণে আর কি ইয়ে করা হয়নি। তো চেষ্টা করেও কিছুতেই ঠিক থাকছি না, এটা আমাকে মানে ভেতরে ভেতরে মানে ভীষণভাবে পীড়া দিচ্ছে যে চেষ্টা করছি কিন্তু তারপরেও ঠিক থাকতে পারছি না। পরশু দিন, গতকাল না, গতকালই না, পরশু দিন রোববার দিন ভোরবেলায় 4টের সময় ঘুম ভেঙে গেল। এমনিতেও আমার ঘুম তো সেরকমভাবে খুব একটা মানে ঠিকঠাক হয় না মেডিসিন না নিলে। এবার দুদিন ধরে কেন জানি না মেডিসিন নেবার পরও ঘুম হচ্ছিল না, আর রাতে অনেকবার আমাকে যেহেতু ডায়াবেটিক, বহুবার অনেকবার ওয়াশরুম যেতে হয়। 4টের সময় ঘুম ভেঙে গেল এবং একটা আনইজি ফিলিংস নিয়ে, মানে খুব আনইজি ফিল করছিলাম, ভালো লাগছিল না। চেস্ট পেন তো হয়ই থেকেই, তো চেস্ট পেন হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল খুব, এবং তার সঙ্গে একটা অন্য রকমের খারাপ লাগছিল। তো ওয়াশরুম থেকে এলাম, আমি তখন আওয়াজ পেলাম যে মিস্টার চ্যাটার্জি ওয়াশরুম যাচ্ছেন। তো আমি ঘর থেকে বললাম, তুমি কি উঠেছো? বললো হ্যাঁ। তো আমি আস্তে করে গিয়ে দরজাটা খুলে এসে বসলাম, ইনহেলার নিচ্ছি, প্রেশারটা চেক করছি। তো উনি দরজা এখানটা দাঁড়ালেন, আমি বললাম যে আমার না শরীরটা খুব খারাপ করছে। মানে কখনো আমি বলি না কোনো সময়, কারণ তাকে বলে তো কোনো লাভ নেই, কিন্তু এক একটা সময় হয় না মানুষ, মানে ওই রোববার সকালে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম। মানে ইউজুয়ালি আমার শরীর খারাপ হলেও আমি সেটা নিয়ে চলি, সেটা নিয়ে মানে কখনো বলি না যে মানে ওনাকে তো বলার প্রশ্নই নেই যে তার কারণে আমি ঘাবড়ে যাই, এরকম না। কিন্তু সেদিন সত্যিই মানে এমন একটা অস্বস্তি হচ্ছিল যে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো সেই কারণে বাড়িতে একজন মানুষ আছে, এই ভেবে বলাটা ঠিক নয় জানি, তারপরেও বলে ফেলা যে শরীরটা খারাপ, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। তো দু পায়ে গিয়ে এলেন, এসে দাঁড়িয়ে তার প্রত্যুত্তরে হলো যে আমার যে কোথায় একটা টাকা ম্যাচিওরের কথা, সেই টাকাটা কিভাবে আমি গিয়ে যেন সেই টাকাটা তোলার ব্যবস্থা করি। মানে জাস্ট ভাবো বন্ধুরা, যারা কমেন্ট করে না যে আপনার যদি এরকমই হতো আপনি ঘর করতে কখনোই পারতেন না, তারা ভাবতে পারবে না, তারা এরকম দেখেনি।
ওই অবস্থায় যখন দেখছি আমি ইনহেলার নিচ্ছি, আমি প্রেশার চেক করছি, আমি বলছি নিজের মুখে, যেটা বলি না, বলছি যে আমার খারাপ লাগছে, সেই সময় আমার টাকা ম্যাচিওর করবে, সেটা যেন আমি গিয়ে তো ইয়ে করার ব্যবস্থা করি। তো আমি বললাম যে তুমি প্লিজ চলে যাও ওই ঘরে। তো চলে গেল সঙ্গে সঙ্গে শুতে। তো আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসে আবার চুপ করে এরকম এখানে বসে থাকলাম, মানে শুতেও পাচ্ছি না। আর ব্রিদিং ট্রাভেল হলে জানো, এবং ব্রিদিং ট্রাভেল ইনহেলার নিয়েও কমছে না, এবং অন্য একটা অদ্ভুত খারাপ লাগা। তো ওই করতে করতে সময় মানে ওই বসে বসে ঝিমুনি চলে এসছে করে। তারপর হয়েছে কোনো রকমে উঠে টলে টলে যেটুকু, মানে এতটাই খারাপ ছিলাম আমি রবিবার চা করেও সকালবেলা খেতে পারিনি। একটু খই খেলাম, খেয়ে মেডিসিনগুলো খেলাম। তো তারপরে চান টান করে বেলা 11টার পর চা করলাম, একটু করে খেলাম, তারপর শুয়েই আছে, পারছি না, কিচ্ছু করতে পারিনি। তো পল্লবী কাজে এলো 11:30-12টার দিকে, তখন উনি উঠে এই ঘরে এসে বলছেন যাওয়া ক্যান্সেল করে দাও, যেতে যেতে হবে না, যাওয়ার কথা ওইসব টিকিট টিকিট কাটতে হবে না, কিচ্ছু করতে হবে না, ক্যান্সেল করে দাও। আমার ঘাড়ে যত বোঝা এসে চাপছে, এসব বোঝা আমি নিতে পারবো না। হ্যাঁ, ভাবো, কোনো কিচ্ছু করতে হয় না, এক বোতল জল ভরতে হয় না। এই যে যাবার জন্য যে টিকিট কাটা বলো, টাকা পয়সার অ্যারেঞ্জ করা বলো, গোছানো বলো, সব কিছু বলো, ইচ অ্যান্ড এভরিথিং সব আমি করছি। তারপরেও বলছে আমার ঘাড়ে এসে চাপছে, আমি পারবো না যেতে। তারপরে মেয়েকে ফোন করে, মানে প্রায় দিনই এটা করছে, ফোন করে যাচ্ছে তাই করে, যে কীরকম মেয়ে তুই, যে এসে নিয়ে যেতে পারছিস না। আচ্ছা তোমরা ভাবো বন্ধুরা, শুধু আমরা যাওয়ার জন্য ও ব্যাঙ্গালোর থেকে এত দূর থেকে টাকা পয়সা খরচ করে সব করে এখানে আসবে, এসেই আমাদের নিয়ে যাবে কেন? আমি তো নিজে এপ্রিলে গেছি একা, এর আগেও আমি একবার ওর সঙ্গে গেছিলাম, ফিরেছি একা, কোনো অসুবিধাই তো নেই। তখন তো তাও আমি যখন ফিরেছি গেছি ওর সঙ্গে, তখন তো আমি ট্রেনে যেতাম এখান থেকে কলকাতা, তখন পারতাম তাও একটু। এখন তো বাই রোড যাবো গাড়িতে, কোনো অসুবিধা নেই। সেখানে গিয়ে এয়ারপোর্টে উনি তো হয় হুইল চেয়ারে, কোনো ওনার অসুবিধা নেই, লাগেজ নামানো তোলা সব আমাকে করতে হবে, চেকিংয়ে যা কিছু দেওয়া সব আমাকে ব্যাড করে দিতে হবে, সব কিছু করতে হবে। তারপরেও মেয়েকে বলছে তোর উচিত, কীরকম তুই, তোর উচিত এখানে এসে নিয়ে যাওয়া। মানে ভাবো বন্ধুরা, কতটা অবাস্তব কথা। শুধু নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে আসবে কেন? এইটুকু যেতে পারবো না? আর সে যাচ্ছে, স্কুল যাচ্ছে, স্কুল থেকে বেরিয়ে চায়ের দোকান যাচ্ছে, এখান যাচ্ছে ওখান যাচ্ছে, তার তো কোনো চলাফেরায় কোনো অসুবিধা নেই, কিন্তু সে সিঁড়ি দিয়ে নামছে উঠছে, সে ঠিকঠাকই করছে, তারপরে তাকে নিয়ে যেতে হবে। তো এই জন্যে যারা বলে না, না জেনেই কতজনের যে কত রকম, এবং এই জাতীয় মানুষ নিয়ে চলাটা সত্যি খুব ডিফিকাল্ট। আমি তো বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে এরকম অনেক মেয়ে আছে যাদের সঙ্গে চিট করা হয়, এরকম সাইকিক পেশেন্টদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় লুকিয়ে। তো তারা এই বিয়ে থেকে যেন বেরিয়ে আসে। বলবে তুমি কেন পারোনি? দেখো আমাদের সময়টা অনেক দিন আগের কথা, প্রায় 29 বছর আগে, আমার 28 কমপ্লিট হয়ে 29 রানিং, তো প্রায় 29 বছর আগের কথা ধরো। সেই সময় না ফ্যামিলি সাপোর্ট থাকতো, আজও সোসাইটি এগোয়নি, আজও ফ্যামিলি সাপোর্ট থাকে না। তারপরও মেয়েদের আজকাল মানসিক জোরটা, দৃঢ়তাটা অনেকটা বেশি, এবং তারা উপযুক্ত, তারা জব করে, কাজেই তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং বেরিয়ে আসাটা উচিত, তাদের বেরিয়ে আসাটা উচিত। তার কারণ এইরকম একটা বিবাহিত জীবন বহন করা, বিবাহ মানেই তো বহন করা, বিশেষ অর্থে বহন, তো সেটা বিশেষ অর্থে বলতে উভয়কে বহন, কেউ একজন নয়। তো একজন বহন করে যাবে সারা জীবন, আর একজন কিচ্ছু করবে না, তো সেইভাবে হয় না। এই বয়সে এসে মানুষ বলে যে বিয়ে দেওয়া কেন না, শেষ বয়সে, অল্প বয়সে যদি নাও হয়, সে দরকার তত শেষ বয়সে, যাতে সঙ্গী শেষ বয়সে যেন দুজনকে করে। তো আমার এই শেষ বয়সে দেখো, একদিন শুধু মুখ ফুটে, এতটা খারাপ লাগছে বলে মুখ ফুটে বলেছি যে আমার না খুব খারাপ লাগছে, তার সাড়া পেয়ে আমি গিয়ে তাকে তার ঘরে গিয়ে ডাকতেও যাইনি, সাড়াটা পেলাম যে ওয়াশরুমে যাচ্ছেন, তখন আমি বললাম, না কোনো উদ্বেগ যে শরীর খারাপ হলো, অথচ স্কুলে গিয়ে বাইরের লোকের সামনে নিখুঁত অভিনয়, যে কী চিন্তায়
কী হবে, ওর কী হবে, ও তো কিছু হয়ে যাবে, আমি আর কি করব, মানে লিটারালি লোকের সামনে গিয়ে কাঁদার অ্যাক্টিং করছে। আমাকে মন্টু এসে বলল, কাকিমা জানেন, সেলুনে গিয়ে সেখানে কেঁদে বলছে আমি মরে যাব, তোমার কাকিমাকে সেলুনের লোককে বলছে আমার স্ত্রীকে কে দেখবে, তার কি হবে, ওর জন্য আমার যার বিন্দু মাত্র কোনো নেই। আমি যখন শরীর খারাপ বলছি সে তখন টাকা রিচার্জ করছে, আমাকে বলছে গিয়ে টাকাটা তুলে করে আনতে। এই জন্যই বিয়ে, এই জন্যেই যে শেষ জীবনটা পরস্পরকে দেখবে। প্রচণ্ড অমানবিক জানো, বললে বলবে নিন্দা করছো হাজব্যান্ডের। তোমরা ভাবতে পারবে না, মানে নিন্দা না, একটা মেয়ে তার বাবাকে এরকমভাবে পেল, মানে বাবা দেখো ফাদার ফিগার সেই রকমই হয়। হ্যাঁ, আমার বাবা হয়তো জেনে বুঝে জানতে পেরেছিলেন, ইগনোর করে আমার বিয়েটা দিয়েছেন, সেটার জন্য আমার অভিমান ডেফিনেটলি আছে, আছে, কিন্তু আমার বাবা ফাদার ফিগার হিসাবে বাবাকে পেয়েছি সেই রকম। আমার মেয়ে কিন্তু পায়নি কোনো দিন, এবং কিছুই করেনি কোনো দিন কিছু করেনি। দেখো, এক সন্তানের জন্য খাবারের টাকা দেওয়া, প্রাথমিক এডুকেশনের টাকা দেওয়া, এটা একটা কোনো বড় ব্যাপার না। পরবর্তী ক্ষেত্রে তো এইচএসের পর থেকে যা যা পড়াশোনা সমস্ত কিছু তো আমার ইয়ে থেকেই হয়েছে, যেটা আমি আমার বাবা বলেও ছিলেন যে ওর ওর পড়াশোনা, ওর বিয়ে সব কিছুর আমি রেখে যাচ্ছি, কাজে সেই হিসেবে ওকে সেটা আমি করেছি, সেটাও উনি করেননি। তো কোনো মায়া মমতা নেই, না সন্তানের প্রতি, না স্ত্রীর প্রতি, না কারুর প্রতি। সেজন্য সবাই দায় ঝেড়ে ফেলেছে, কেউ তার দায় নেয় না, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করতে চায় না। হ্যাঁ, সো কল্ড তার নিজের লোকজনও স্বীকার করতে চায় না, কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে তো এভাবেই চলতে হবে নিয়ে। হুম। তো কিন্তু কী যে মানে এইরকম হলে যে নিজেরটুকু ছাড়া, নিজের ভালো থাকাটুকু, নিজের আরামায়েশটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। যে এত বছর বলে যে মানুষের, যে এত বছর থাকলে একটা কুকুর বেড়ালের প্রতিও মায়া জন্মায়, না তার কোনো মায়া জন্মায়নি। আমি হচ্ছে শুধু কাজের জন্য, শুধু তার কাজে, তার যাতে আমি থাকলে, মানে আমি ইয়ে করলে তার ঠিকঠাক সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, যাকে যে স্কুলে যাবার সময় যে নিজের প্রপার ড্রেসটা পর্যন্ত করতে পারে না, তাকে পরিয়ে দিতে হয়, বাড়ি ফিরে এলে সেই ড্রেস তাকে আবার হুডি খুলিয়ে দিতে হয়, যাকে মেডিসিনটা হাতে দিতে হয়, জলের বোতল দিতে হয়, খাবার দিতে হয়, কিচ্ছু যে করতে পারে না, তারপরে সে এইরকম কথাবার্তা। ইভেন তোমরা শুনলে তো বলবে যে বলছি, খারাপ লাগলেও এটা সত্যি। ইভেন একটা অ্যাপ্লিকেশন লিখবে, স্টেশন লিভ, যেটা ছুটির অ্যাপ্লিকেশন, সেটার জন্য কন্টিনিউয়াস আমার পিছনে লিখে দাও, লিখে দাও, লিখে দাও, এবং তারপরে মেজাজ দেখি না লিখে দিলে তাহলে যাওয়ার ইয়ে হবে না। আমি বলছি যে লিখতে 2 মিনিট লাগবে না, সেই স্টেশন লিভ। এবং অবভিয়াসলি এসব অফিসিয়াল কাজকর্ম লেখা অ্যাপ্লিকেশান, এগুলো তো বাংলায় হয় না, সেটাও সে লিখতে পারবে না। সেটাও আজকে বলেন না, আজকে প্রথম বলে না, প্রচুর প্রচুর প্রচুরবার বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি লিখে দিই। বলবে যে চাকরি করছে, সে ইংলিশে অ্যাপ্লিকেশনটাও লিখতে পারবে না, হয়তো পারবে গো, কিন্তু হয়তো পারবে না, সেই জন্যই তো আমাকে লিখতে হয়। তো যাই হোক, মানে অনেকেই চাকরি করে কিন্তু অনেক কিছুই জানে না। একজন শিক্ষিকা, স্কুল শিক্ষিকা, আমি বলছি না, মানে আমার সঙ্গে আমি তো কোনো রিলেশন স্বীকার করি না, সে একবার জিজ্ঞেস করেছিল দৌহিত্র মানে ভাইপো। জাস্ট ইমাজিন, সে হিস্ট্রির টিচার, সে জিজ্ঞেস করছে দৌহিত্র মানে ভাইপো। আমরা ছোটোবেলায় কোন ক্লাস সেভেন থেকে তো আমরা এই মুর্শিদাবাদের বাংলার ইতিহাস পড়েছি, আলীবর্দী খানের দৌহিত্র সিরাজদৌল্লা, এটা তো আমরা পড়েছি। যদি নাও জানি, এইটুকু তো জানতাম, আলীবর্দী খাঁর নাতি সিরাজদৌল্লা, দৌহিত্র হচ্ছে মেয়ের ঘরের নাতিকে বলে দৌহিত্র, এটা তো সবাই জানে। তো একজন
হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ইতিহাসের, সে জিজ্ঞেস করছে দৌহিত্র মানে কি ভাইপো? তারাও চাকরি করছে, দুর্ভাগ্য। আমরা হচ্ছে ঘরের বউ, এবং ঘরের বউ যেহেতু যেহেতু চাকরি করি না, সেহেতু ধরে নেওয়া হয় আমরা অশিক্ষিত। এইরকম হচ্ছে, এইরকমভাবেই চাকরি পাচ্ছে অনেকেই, চাকরি করছে এবং তারপরে প্রচণ্ড অহমিকা দেখাচ্ছে সেই চাকরি নিয়ে। এই অহমিকাটা আমি এই ফ্যামিলিতেই দেখেছি। তো প্রচণ্ড অহমিকা। আহ, অথচ কেউই ইংলিশে দুটো লাইনও লিখতে পারে না, মুখে বলা তো ছেড়েই দাও। মুখে বলা ছেড়েই দাও, অনেক সময় আমরা কি রেগুলার বেসিসে মানে যেহেতু ইংলিশে কথা বলা হয় না, সেহেতু হয়তো বলতে গিয়ে একটু ভাবনা চিন্তা করি। আর আমাদের বিশেষ করে কি, আমরা তো একটু আগে, আমরা স্পোকেন ইংলিশে মানে কথা বলার সময় আমরা গ্রামারের দিকে মাথায় রাখি যে গ্রামারটা ঠিক হচ্ছে কি না, কিন্তু স্পোকেন ইংলিশে সত্যি কথা বলতে গ্রামারের কোনো প্রয়োজন হয় না। স্পোকেন ইংলিশে মানে তুমি জাস্ট ফ্লুয়েন্সি বলে যাও, অত গ্রামারের প্রয়োজন হয় না। তাই বলে একবারে মিনিংলেস কথা বলবে সেটাও বলছি না, কিন্তু লেখার সময় যে গ্রামারের প্রয়োজন হয়, কিন্তু আমরা তো আগের সময়ের, আমরা ওই জন্য বলার সময় সচেতন থাকি যে গ্রামার যেন ঠিক হয়। তো সেটা হতে পারে রেগুলার চর্চা না থাকলে ফ্লুয়েন্সির একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপরেও তো বলা যায়, মোটামুটি বলে বলে চালানো যায়। আর লেখাটা ওটা তো ভেতর থেকেই আসে, ওটার জন্য ওটার ফ্লুয়েন্সি তো থাকেই। তো আমি সারা জীবন বাড়ির ঝি শুনে গেলাম, কাজের লোক, চাকরি করি না, সব কাজ করতে বাধ্য, সব কিছু করতে বাধ্য, অথচ সব কাজের মধ্যে এটাও পড়ে, যখন যখন যেখানে যত দরকার হয়েছে অ্যাপ্লিকেশন লেখা, সব কিছুই আমাকে দিয়েই লেখানো হয়েছে। আর আমাকে সত্যি কথা বলতে, এটা আমি কোনো ইয়ে করে বলছি না, আমার ওই 2 মিনিট বললাম, 2 মিনিটই লাগে জাস্ট লিখতে, কারণ আমাকে কিছু দেখতেও হয় না, কোনো কিছু ইয়ে করতে হয় না। ওটা আমি, ওটা আমার ভেতরেই। আমার ইংলিশ অনার্স নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, তো আমার নামও বেরিয়েছিল, কিন্তু আমার বাবা নিজে ইংলিশে দিলেন না কিছুতেই, না তোমার ইংলিশ নিয়ে হবে না, মানে ওই জোর করে চাপিয়ে দেয়া, তুমি হিস্ট্রি নিয়ে পড়ো। তো সেই জন্য দুর্ভাগ্যজনক, ইংলিশ আমার ভীষণ প্রিয় সাবজেক্ট ছিল, তো ইংলিশেও করতে পারলাম না, তারপর হিস্ট্রিতে। কিন্তু ইংলিশটা ভালো লাগার বিষয় তো, যার জন্য ওটা থেকে গেছে। ওটার জন্য আলাদা করে আমাকে মানে অনেকক্ষণ ধরে কিছু দেখে শুনে তারপরে কিছু লিখতে হবে, এটা হয় না। এটা হয়ে আসছে, অটোমেটিক্যালি হয়ে যায়, নর্মাল। এখন আমি কঠিন কোনো কিছু এখন হঠাৎ করে চর্চা নেই যদি এনে কেউ ফেলে দেয়, বা ইংলিশ লিটারেচার রিলেটেড যদি কিছু, এখন শেক্সপিয়ারের সনেটসের ওপর যদি আমাকে কিছু লিখতে বলা হয়, অবভিয়াসলি সেটা আমি পারবো না, কারণ আমি সেটা পড়িনি, তাই না? সেটা আমি পড়িনি। কিন্তু নর্মাল যে অ্যাপ্লিকেশন লেখা, নর্মাল যে যেটুকু কাজকর্ম, সেটা এরকমও অনেক আছে, আমার এখানে ফ্ল্যাটেও হয়েছে, তার অনার্সের নোটস ইংলিশে, সেটা ইংলিশ থেকে বাংলায় করতে হবে, আমি করে দিয়েছি, বাংলায় ট্রান্সলেট, মানে লিখে ইয়ে মানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি। তো এটা আমি আমার কোনো ইয়ে করে বলছি না, আমি বলছি যে এই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য সেটাও আমাকে লিখে দিতে হবে, এবং তার জন্য মেজাজ করে, মেজাজ দেখিয়ে, এবং কথায় কথায় তাহলে যেতে হবে না, তাহলে যাওয়া হবে না, এই জিনিস, এই। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের সামনে, আর তোমরা বলেছো যে কৌটো না নিয়ে জিনিস নেওয়া, সত্যি কথায় কৌটো না নিয়ে, তবে আমি বাদ দিয়ে দিলাম, আর নিচ্ছি না, কারণ অত ভারী আমি নেবো না, এবার বললামই ওয়েট মেপে মেপে নিচ্ছি, জাস্ট পোস্তটা নিচ্ছি, ওই কী বলে তোমার রাঁধুনি ফোড়ন, ওই রাধাদিও বলেছো যে রাঁধুনি ফোড়ন পাওয়া যায় না সব জায়গায়, আমিও জানি রাঁধুনি ফোড়ন পাওয়া যায় না, বা যদি বা পাওয়া যায় সেটা কী নামে, ইংলিশ না ইয়ে আমি জানি না কী নামে পাওয়া যায়, তো সেই কারণে রাঁধুনি ফোড়নটা নিয়েছি, পোস্তটা নিয়েছি, আর বড়ি নিয়েছি, আর আর চা পাতা যেটা নিয়ে আমি খাই সেইটা, আর কিচ্ছু নিচ্ছি না, সব কিছুই আছে ওখানে, সব কিছু অনলাইনে তারপরে তো আনিয়ে নেব। তো এই হলো ব্যাপার। এখন শরীরটা খুব, আজকে একটুখানি কালকে ঘুমানোর জন্য, এখন আমি কয়েকদিন পর পরই মেডিসিন নিয়ে ঘুমাবো, যাতে শরীরটা ঠিক থাকে, যাতে আমি যাবার মতন, এতটা ট্রাভেল করে যাওয়া, এবং বললাম না সবটাই আমাকে লাগেজ, মানে মেইন লাগেজ যে ইয়েতে দেওয়া, তারপরে চেকিংয়ের সময় যে সমস্ত বার করে করে তোমার মোবাইল বলো, ইয়ে বলো, কি নাম ওর তোমার,
পাওয়ার ব্যাঙ্ক বলো, এগুলো সব বার করে দেওয়া, যাবতীয় ইলেকট্রনিক্স যা কিছু থাকবে সমস্ত কিছু যে বের করে দেওয়া। তো এগুলো তো সব করতে হবে আমাকে। তারপরে লাগেজ নিয়ে যেটা হ্যান্ড লাগেজ থাকবে সেগুলোও আমাকে বইতে হবে। উনি তো হুইল চেয়ারে থাকবেন, তারপর তো আমার ওঠানামা চলাচলের সমস্যা আছেই জানো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একার ওপরেই পড়ছে, এই জন্য একটু সুস্থ থাকতে হবে। কারণ ওই যে শরীর খারাপ বললেই কথা শুনতে হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিলাম। অনেক কালকে ব্লগ যায়নি, মানে বক বক করতে উঠতেই পারিনি। আজকে এইটুকুই তোমাদের সঙ্গে বকর বকর করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আর অল্পের জন্য 6,000 হতে বাকি আছে, সেইটুকু 6,000টা করে দাও অন্তত, নতুন বন্ধু যারা একটু, বা আমার পুরনো বন্ধুরাই যদি তোমরা কাউকে বলে একটু করে দিতে পারো, খুব অল্পই বাকি আছে। আর তাহলে 6,000-এর পরিবার আমার পূর্ণ হয়ে যায়। আজকে সেটা বললাম। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। খুব ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, নিরাপদে থেকো।